পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরাঙ্গনা, পর্ব সংখ্যা 5। কৃতিকা তার কাজ ঘেরা রুমে ডেস্কে বসে বসে নিজের কাজ করছে। সে মূলত পার্ট টাইম জব করতে এসেছে, কেননা সকালে ভার্সিটি আর দুপুরের পর থেকে অফিসে কাজ না করলে ঢাকায় এসে পড়াশোনা করার স্বপ্ন পুরোটাই বৃথা যাবে। তবে আজ হয়তো পুরো দিনটাই তার অফিসেই কেটে যাবে। প্রথম দিনেই যে এতগুলো কাজ এসে কপালে জুটবে তা সে হয়তো কল্পনাতেও ভাবেনি। কৃতিকার তার কাজে বেশ মনোযোগী। অফিসের সিও আর চৌধুরীর কেবিনের পাশেই তাকে তার নির্দিষ্ট ডেস্ক দেওয়া হয়েছে, যা সিও তথা আধির রায়ান চৌধুরী কাজ ঘেরা রুম থেকে একদমই দৃশ্যমান। যদিও আধিরের রুমের গ্লাসগুলো রিফ্লেকটিভ হওয়ায় শুধু আধিরই বাইরের সব কিছু দেখতে পারে, কিন্তু বাহিরের কারো পক্ষে তার রুমের ভেতরের কার্যক্রম বা কোনো কিছুই দেখা সম্ভব নয়। কৃতিকার পাশে তার সহকর্মী হিসেবে আরও একটি নতুন মেয়ে রয়েছে। মেয়েটির নাম যারা। যদিও সে কৃতিকার চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু মেয়েটির হাব ভাব খানিক অদ্ভুত। প্রথম পরিচয় আলাপে সে তার বিশেষ কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। মেয়েটি কখনো গম্ভীর খিটখিটে মেজাজের, আবার মনে হয় হয়তো স্বাভাবিকই। দুজনে পাশাপাশি বসে ভালোই নিজেদের কাজে মনোযোগী হয়েছে। তবে মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে সে এই যারা নামক মেয়েটিকে আর চোখে দেখছে। যদিও টুকটাক কথা বলার ইচ্ছে তার রয়েছে, কিন্তু মেয়েটি অত্যধিক পরিমাণে গম্ভীর হয় সে আর এই সাহস পাচ্ছে না। এরই মাঝে আচমকা যারার ফোনে একটা কল আসে। ফোনটা চেক করতেই তার কপাল কুঁচকে যায়। খানিকটা বিরক্তি নিয়ে সে কলটা রিসিভ করে। পরক্ষণে ফোনের অপর প্রান্ত হতে ব্যক্তির বলা কিছু কথা চুপ করে শোনার পর খানিকটা রুক্ষস্বরে এসে বলতে শুরু করে, আপনাদের সমস্যা কি? আমি কতবার বললাম আমার নতুন জব হয়েছে। এই মুহূর্তে আমি এই টিউশনিতে কন্টিনিউ করতে পারবো না, আর আমি চাইছিও না। ঠিক আছে, আমি তেমন কাউকে পেলে অবশ্যই ব্যবস্থা করব। এইটুকু বলেই যারা তার ফোনটা রেখে দেয়। খানিকটা বিরক্তির শ্বাস ফেলে। রুক্ষ স্বরে আওড়া যত সব, এতবার করে বলছি আমি টিউশনি করতে পারবো না, আর এনারা মানছেই না। খালি বাচ্চার পরীক্ষার সামনে, বাচ্চার পরীক্ষার সামনে। আরে বাচ্চার পরীক্ষার সামনে তাতে আমি কি করব? আশ্চর্য লোক। যারার কথাবার্তাগুলো কৃতিকার কাছে বেশ অদ্ভুত লাগলো। সে কিছুটা সংকোচের সহিত যারার উদ্দেশ্যে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। কৃতিকার কথায় যারা তার দিকে ফিরে তাকায়। খানিকটা বিরক্তি ও সন্দিহান স্বরেই বলে ওঠে, বলো। একটু আগে তুমি যে ফোনে কথা বলছিলে, মানে বলতে চাচ্ছিলাম তুমি কি তোমার টিউশনি ছেড়ে দিয়েছ? কৃতিকার সংকোচমূলক কথার স্বরে যারা কিছুটা ভারী শ্বাস ফেলে বলে, কিন্তু এরা আমার পিছুই ছাড়ছে না। এমনিতেই একটা গাধা বাচ্চাকে পড়াতে হয়, ঠিক মতো পড়াশোনা করে না, আবার সামনের মাসে তার পরীক্ষা। এখন আমি টিউশনি ছেড়ে দিয়েছি বলে তাদের কত কাহিনী। এই মুহূর্তে আমি টিউশনি ছেড়ে দেওয়া নাকি ঠিক হচ্ছে না? আচ্ছা তুমিই বলো, আমার টিউশনি আমি যখন ইচ্ছা তখন ছাড়বো, তাতে ওনাদের কি? আর বাচ্চার কবে কিসের পরীক্ষা পাশ করবে নাকি ফেল করবে তা কি টিউশনি ছাড়ার পরও আমার দেখার বিষয়? মোটেও না। আবার বলছে আমাকেই নাকি নতুন টিউটর খুঁজে দিতে হবে। যত সব ফাউল লোকজন। প্রচণ্ড বিরক্তির সহিত এই কথাগুলো বলে যারা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হয়। এমনিতেই সে নামি দামি এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যথারীতি এসব টুকটাক টিউশনি পড়াতে নিয়েছিল শখের বশে। এখন এত বড় অফিসের জব হওয়ায় টিউশনির মতো ব্যাপারগুলো তার কাছে বড়ই তুচ্ছ হয়ে গিয়েছে। এদিকে তৃতিকাও মেয়েটির এমন কথাবার্তা শুনে কিছুটা অবাক হয়। অবশ্য তার বেশি কিছু বলার সুযোগ নেই। এমন শহরে কত বিচিত্র মন মানসিকতার মানুষজন যে রয়েছে তা তৃতিকা পুরোপুরি জানতে না পারলে এই কয়দিনে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। তবে সে এসব বিষয় রেখে যারার একটি কথাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি তার উদ্দেশ্যে বলে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার এই টিউশনির ব্যাপারে আরও কিছু জানতে আগ্রহী। যেহেতু তুমি বললে তাদের নতুন টিউটর লাগবে। কৃতিকার কথার স্বরেই যারা খানিকটা সন্দিহান ও আনন্দ উদ্বেগে বলে ওঠে, তুমি পড়াবে নাকি? যদি বলো তাহলে আমি তোমাকে তাদের নাম্বার আর ঠিকানাটাও দিতে পারি। তুমি পড়ালে হয়তো আমার মাথা থেকে আপদটা বিদায় হবে। যারার কথা শুনে তৃতিকা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো আলতো করে। পরক্ষণেই যারার কাছ থেকে টিউশনের ঠিকানা ও ফোন নাম্বারটা জেনে নিয়ে কিছুটা খুশি মনেই ভারী শ্বাস ফেলে। শুক্রবার ব্যতীত প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা বিকেলের দিকে একটা ক্লাস 3 পড়ুয়া বাচ্চাকে পড়াতে হবে, এবং বিনিময়ে এই টিউশনের জন্য পাবে 6,000 টাকা। হয়তো তার জন্য কিছুটা প্রেশার হয়ে যাবে, কিন্তু মাস শেষে অফিসের 14,000 আর এই একটা টিউশনির জন্য 6,000, সব মিলিয়ে 20,000। এটা তার জন্য অনেক বড় কিছু। তৃতিকা ধ্যানে মগ্ন হয়ে ভাবনা চিন্তার মাঝে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। অফিসের বস তথা আধির রায়ান তার কাজ ঘেরা বিশাল রুম হতে
তীর্যক চাহনিতে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কিছুতে একটা অদ্ভুত বিষয় রয়েছে এই মেয়েটার মাঝে, কিন্তু সে ঠিক হিসাবটা মেলাতে পারছে না। না, কিছু একটা তাকে করতে হবে, আর সেটা খুব শীঘ্রই। এই ভেবেই অধীর দীর্ঘশ্বাস ফেলে তৃতিকার দিক থেকে নজর সরিয়ে নেয়। অথচ রিফ্লেকটিভ গ্লাস হওয়ায় তৃতিকা কিংবা অন্য কেউই অধীরের কোনো কার্যক্রমই দেখতে পায় না। আজ সারাটা দিন অফিসে খাটাখাটনির পর অবশেষে বিকেলের শেষ প্রান্তে তৃতিকা অফিস থেকে মুক্তি পায় এবং আগামীর জন্য কোনো প্রকার দেরি না করে সোজাসুজি জারার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কেননা অফিস শেষ হতেই সে তার কাঙ্ক্ষিত টিউশনের জন্য নির্দিষ্ট নাম্বারে কল করে, তার বিষয়টা জানায় এবং গার্ডিয়ান অত্যন্ত বিনয় আনন্দের সহিত তাকে তাদের বাড়ির ঠিকানায় যেতে বলে। তাই তৃতিকা কোনো দেরি না করেই সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়। অফিস থেকে কাছে হলেও জায়গাটা তার বাড়ি হতে বেশ দূরে। এদিকে সারাদিন না খেয়ে দিয়ে শরীরটা আরও ঝিমঝিম করছে। আগে জানলে হয়তো বাড়ি থেকেই খাবারের ব্যবস্থা করে আনতো, কিন্তু আজ আর তা হয়নি। আবার ক্যান্টিন থেকে কিছু খাওয়ার মতো সুযোগ হয়নি। ফলাফলস্বরূপ পেটে ক্ষুধা নিয়েই সে তার গন্তব্যে পৌঁছালো। বিশাল এক প্রসাদ সমতুল্য বাড়ি। বাড়ির চারপাশে বিশাল ইট পাথরের দেওয়াল, সম্মুখে সোনালি রাঙা বিশাল এক গেট, তার সামনে কয়েকজন নীল রঙের পোশাক পরিধানরত গার্ড দাঁড়িয়ে। আর এমন একটা বাড়িতেই নাকি তার টিউশনই করাতে হবে। তৃতিকা বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এটাই কি তার কাঙ্ক্ষিত ঠিকানা, নাকি আসতে কোনো ভুল হয়েছে? সে গেটের দিকে এগিয়ে যেতেই দেখে গেটের একপাশে কালো রঙের টেমপ্লেটে সোনালি কারিতে বড় বড় করে লেখা চৌধুরী মেনশন। এদিকে কোনো এক অপরিচিতকে বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে গার্ডরা তাকে সন্দেহের বশত তার পরিচয় জিজ্ঞেস করলে তৃতিকা সরল মনে নিজের পরিচয় দেয় এবং গার্ডদের পারমিশন নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সদর দরজায় আসতেই এক বৃদ্ধ নারীকে দেখে তৃতিকা খানিকটা থমকায়। বৃদ্ধার বেশভূষা স্পষ্ট আভিজাত্যের ছাপ। হাত গলা ভর্তি সোনার গহনা, হাতে দুটো মোটা বালা, গলায় মোটা একটা চেন। দেখে মনে হচ্ছে তিনি এই বাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য। ওইদিকে সাদা পোশাকে মোড়ানো মধ্যবয়স্ক বৃদ্ধা নারীটি তাকে দেখিয়ে এগিয়ে এলো এবং এসেই জিজ্ঞাসার স্বরে বলে, এই মেয়ে, কে তুমি? তোমাকে ভেতরে আসতে দিয়েছে, অথচ আমি তো তোমায় চিনতে পারছি না। নারীটির কথাগুলো যথেষ্ট নমনীয়, তবে কণ্ঠে জানার তীব্র আগ্রহ। তৃতিকা কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম। টিউশনের জন্য আমাকে এই ঠিকানায় আসতে বলা হয়েছিল, এই জন্যই। তৃতিকার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা নারী বিস্তৃত হেসে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। মাস্টারই পড়াবে, তাহলে ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো দ্রুত। হঠাৎ তার চোখে মুখে এত উচ্ছ্বাস দেখে তৃতিকা কিছুটা অবাক হলো। বিষয়টা কেমন ছিল তার বোধগম্য নয়। এরই মধ্যে নারীটি কাউকে জোরে ছড়ে ডাকতে লাগলো, ঈশানী, ও ঈশা, এদিকে আয় তো। ইয়াস আব্বার জন্য নতুন মাস্টার ডেকেছিস, এই দেখ নতুন ম্যাডাম আসছে। বৃদ্ধা নারীদের কথা শুনে একটি অল্প মধ্যবয়স্ক নারী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরনে সাধারণের মাঝেও আভিজাত্যে ঘেরা বেগুনি রঙের শাড়ি, ফর্সা গোলগাল চেহারা, চুলগুলো খোপা করা, সব মিলে নান্দনিক এক সাজসজ্জা। সেই অল্প বয়সী নারীটি তৃতিকাকে দেখে হাস্যোজ্জ্বল অভিব্যক্তিতে সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমিই সে, ফোন করেছিলে যে? তৃতিকা খানিকটা ইতস্ত স্বরেই বলে, জি, আমিই তৃতিকা। বাহ, বেশ মিষ্টি নাম। ঈশানীর কথা শুনে পাশ থেকে বৃদ্ধা নারীটি আওড়ায়, তৃতিকা, মাইয়ার নামটাও যেমন, মাইয়া দেখতেও তেমন। মাশাল্লাহ মাশাল্লাহ। টিউশনের খোঁজ শুরুতে এমন একটা জায়গায় চলে আসা, অতপর স্টুডেন্টের গার্ডিয়ান থেকে এমন মন্তব্য, সব কিছুই যেন তৃতিকাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তৃতিকা আলতোভাবে ইতস্ত ভঙ্গিতে মুচকি হাসে। ওইদিকে সে কিছু বলার আগেই ঈশানী আবার তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় এবং কিছু সার্ভেন্টকে ডেকে নানান নাস্তা পানির ব্যবস্থা করে। এই দুজন ব্যক্তির এমন কার্যক্রমে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। তার এখন পর্যন্ত সেভাবে কিছু বলার সুযোগই যেন হলো না, শুধু চুপচাপ বসে বসে দুজনের কাজকর্ম দেখে যাচ্ছে। এরই মাঝে আবার বৃদ্ধা নারীটি একে একে তার পরিচয় সম্পর্কে যত কিছু জানা যায় সবই সহজ সরল মনে জেনে নেয়। কখনো তার গ্রাম পরিচয়, কিংবা কখনো তার বাবা মার সম্পর্কে। আবার বাবা মায়ের সম্পর্কে জানতে গিয়ে বৃদ্ধা নারীটির মনও খারাপ হয়, তবে তৃতিকাও তেমন সংকোচ বোধ করে না। দুজনেই তার বেশ মিশুক মনে হয়েছে। যতটুকু বলা ঠিকঠাক মনে হয়েছে সে ততটুকু তাদের সাথে শেয়ার করে। তবে তৃতিকা খেয়াল করে দেখলো, এত বিশাল বাড়িটিতে এই দুজন ব্যক্তি ব্যতীত আর কেউই নেই। অর্থাৎ এই মুহূর্তে আর কাউকেই তার নজরে এলো না। যা রয়েছে তা হলো কয়েকজন সার্ভেন্ট। তৃতিকা এই বিষয়ে আর বেশি ভাবার প্রয়োজন বোধ করে না, এসব তার জানার বিষয়ও নয়। এদিকে হাসি মুখে নানান কথার আলাপ শেষে ঈশানীর কথা তৃতিকার নতুন স্টুডেন্ট ইয়াসের মা তার উদ্দেশ্যে বলতে লাগলো,
তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার ছেলেটা অনেক ছোট, তেমনই অনেক দুষ্ট, পড়াশোনা ঠিকমতো করতেই চায় না। সামনের মাসে ওর এক্সাম, অথচ পড়াশোনার অবস্থা অত্যন্ত বাজে। এর মাঝে আবার ওর পুরনো মিস হুট করেই চলে গেলেন। আমি তোমাকে এই মুহূর্তে কোনো প্রেশার দিচ্ছি না, কিন্তু পরীক্ষা যেহেতু আগামী মাস হতে, তাই তুমি যদি ইয়াশকে আগামীকাল থেকেই পড়ানো শুরু করতে। এসব পড়াশোনার বিষয়েও ঈশানের কথাবার্তা এত ইতস্তবোধ দেখে তৃতিকা কিছুটা অবাক হয়। একই সাথে অবাক হয় তখন অফিসে ফোনে যখন যারা কথা বলছিল, তার যদি ভুল না হয় তবে সেসব রুক্ষ কথাবার্তা সে হয়তো ঈশানের সাথেই বলেছিল। অথচ এমন লোকজনের সাথে কেউ কিভাবে অমন করে রুক্ষ ভাষায় কথা বলতে পারে তা তৃতিকার বোধগম্য নয়। ঈশানের কথার প্রত্যুত্তরে তৃতিকা বিস্তৃত মুচকি হেসে বলে, জি অবশ্যই, আমি আগামীকাল থেকেই পড়ানো শুরু করব। তাহলে তো বেশ ভালো হয়। যার জন্য এখানে আসা, আমার সেই স্টুডেন্ট ইয়াশ কোথায়? তৃতিকার কথায় ঈশানী হেসে ফেলে। ওদিকে আবার বৃদ্ধা নারীটি তথা হাফসা বেগম বলে ওঠে, আচ্ছা, ইয়াশ আব্বা কি এখনো ঘুমাচ্ছে? ঈশানী হ্যাঁ সূচক স্বরে বলে, ওকে আর তাহলে না রাখি, অসময় উঠলেই আবার দুষ্টমি শুরু করবে। তৃতিকাও বিস্তৃত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কালই না হয় ওর সাথে পরিচয় আলাপ করে নেব। টুকটাক আরও কিছু কথাবার্তার পর তাদের কথোপকথন শেষ হয়। এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে। তৃতিকাও খুব বেশি দেরি করতে চাইল না। এখানে জোরপূর্বক হালকা নাস্তা করলেও বেচারির অনেক বেশি ক্ষুধা পেয়েছে। চোখ মুখ চুপসে গেলেও তার হাস্যোজ্জ্বল হাসিতে তা বোঝার উপায় সে রাখছে না। অবশেষে ছোট করে বিদায় আদায়ের পর তৃতিকা চৌধুরী বাড়ি ছাড়তে সদর দরজার দিকে অগ্রসর হয়। তবে এরই মাঝে আবার আচমকা পেছন থেকে ঈশানের ফোনে কথোপকথন শুনতে পেয়ে তার পাজোড়া কিঞ্চিত সময়ের জন্য থেমে যায়। তৃতিকা বিদায়ের মুহূর্তে হঠাৎ এক পরিচিত ব্যক্তির নম্বর হতে ঈশানের ফোনে কল এলে সে প্রচণ্ড হাসি মুখে কথা বলতে শুরু করে এবং একটা পর্যায়ে সে বলে ওঠে, আধির, কখন বাড়ি আসবে তা বলো। আমি অত কিছু জানি না। ইয়াশ ঘুম থেকে উঠলেই তোমার জন্য পাগলামি শুরু করবে। আচমকাই আধির নামটাই তৃতিকার থমকে দাঁড়ানোর কারণ। সে কিছুক্ষণের জন্য দাঁড়ালেও পরক্ষণে আবার পেছনে না ফিরেই বাড়ির সীমানা ত্যাগ করে এবং যেতে যেতে মনে মনে তাচ্ছিল্যের সহিত বিড়বিড়িয়ে আওড়ায়, এই মিস্টার খারজ দেখে সব জায়গায় রয়েছে, কি আশ্চর্য। তৃতিকা এই বলে হেসে ফেলে। নিমেষেই দৃশ্যমান হয় তার চকচকে গ্যাস দাঁত। এছাড়া সে ঈশানের কথোপকথন ভেবেই নিয়েছে এ আধিরে হয়তো ঈশানের স্বামী অর্থাৎ ইয়াসের বাবা। আর এ সকল ভাবনার মাঝেই সে অত্যাধিক খিদের দরুন মলিন হেসে একটা রিক্সা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন গিয়েই চুলায় রান্না বসিয়ে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, কেননা এই বয়সে এইটুকু পরিশ্রম না করলে কি আর তার ভবিষ্যৎ সাফল্যের আলো উজ্জ্বল হবে। ভার্সিটির ক্লাস শেষে চুপচাপ অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে তৃতিকা। মধ্য দুপুরে তীক্ষ্ণ চাপ, অসহনীয় গরম, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত সে। মন মেজাজ আজ তেমন ভালো নেই। আজ ভার্সিটিতে গিয়ে সে একে একে এত কিছুর সম্মুখীন হতে হবে তা মোটেও আশা করেনি সে। আজ ক্লাস শুরুর দিকে ঘটনা। অন্যান্য দিনের তুলনায় আজ দেরি করে ভার্সিটিতে পৌঁছতে দেখে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এরপর স্যারের কিছু করার কথা শোনার পর তার ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অতঃপর দীর্ঘ সময়ের কয়েকটা ক্লাসের শেষে নতুন এক ঝামেলা। টিফিন টাইমে ভার্সিটির মাঠে গিয়ে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ কিছু সিনিয়রের উৎপত্তি হয় তার সামনে। তৃতিকা গাছের নিচে বসে নিজ মনে পড়তে থাকলেও এই সিনিয়র কিছু ছেলেমেয়ের নজর পড়ে তার দিকে। ফলস্বরূপ তারা তৃতিকার সামনে এসে আচমকা হাজির হয় এবং গোল করে দাঁড়ায়। অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আচমকা এতগুলো মানুষকে তার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। সে বসা হতে উঠে দাঁড়াতেই প্রত্যেকের ভাবভঙ্গি খানিকটা পরিবর্তন আসে। তৃতিকা পারছে না এখান থেকে সরাসরি চলে যেতে। এমনটা করলে না জানি এরা কখন কি করে বসে। এই ভাবনাতেই তৃতিকা চুপটি করে তাদের সামনে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে পাশ থেকে একজন স্টাইলিশ মেয়ে তার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি কোন সাহসে আমাদের দেখেও এখন অবধি চুপচাপ দাঁড়িয়ে আছো? আচমকা হেন কথা শুনে তৃতিকা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তার কি আদৌ কিছু করার আছে? সে তো এদের ঠিকমতো চেনেও না। এরই মাঝে আবার একটা ছেলে অনেকটা বিরক্তির সহিত বলে ওঠে, এই মেয়ে তো ভারী অসভ্য। সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, এটা কি এখন তোমায় ধরে বেঁধে শেখাতে হবে? জি না, মানে আসসালামু আলাইকুম। আমার ঠিক মনে ছিল না, দুঃখিত। আমি বুঝতে পারিনি। ইতস্তত ভঙ্গিতে কথাগুলো বলতেই তৃতিকা খানিকটা ঘাবড়ে যায়। আগে থেকেই শুনেছে ভার্সিটির সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে, কিন্তু এখন পর্যন্ত এসবের সম্মুখীন হতে না হলেও তৃতিকার মন প্রাণে এখন শুধু এটাই বলছে যে শেষমেশ সে এসবের পাল্লায় পড়েই গিয়েছে। না জানি আর তার সাথে কী হতে চলেছে।
ওদিকে সিনিয়র ছেলেমেয়েগুলো তার সালামের উত্তরটা খানিক ভনিতার সহিত দিয়ে বিস্তৃত স্বরে হাসতে লাগলো। আচমকা সবার হাসি দেখে তৃতিকা আরও ভড়কে যায়। তৃতিকা বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। বলছিলাম, আমি কি যেতে পারি? তৃতিকার এহেন কথায় পুনরায় তাদের ভাবগতিক পরিবর্তন হয়। অনেকটা সন্ধিহানু রুক্ষ স্বরে তারা বলে, এই মেয়ে তো দেখছি কোনো আদব কায়দাই জানে না, মনে হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এরই মাঝে আবার পাশের একজন তৃতিকার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, নাম কি তোমার? তৃতিকা কিছুটা ঘাবড়ে যাওয়া স্বরে আওড়ায়, তৃতিকা তালুকদার। কি তৃতিকা? এটা আবার কেমন নাম? এ নামের অর্থ কি? তৃতীয়া আবারও কিছুটা ইতস্তত স্বরে আওড়ায়, তৃতিকা মানে তৃষ্ণার্ত কিংবা এইরূপ অর্থবহনকারী শব্দ। তৃতিকার কথা শুনে আচমকা ছেলেগুলো হেসে ফেলে। এরই মাঝে একজন আবার বলে ওঠে, বাহ, নামটা তো জোশ। মেয়ের নামও যেমন হয়নি, দেখতেও তো পুরো। আকস্মাৎ তেমন বিদঘুটে কথা শুনে তৃতিকা সম্পূর্ণ হতভম্ব। ওদিকে সেই ছেলেটা তার কথা অসম্পূর্ণ রেখে কুরুচিপূর্ণ ভঙ্গিতে হাসতে লাগলো। একই সাথে তার পাশে থাকা বন্ধু বান্ধবীও উচ্চস্বরে হেসে ওঠে। এদিকে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে যেন তৃতিকার দম বেরিয়ে আসার উপক্রম। আকস্মাতেই তার হাত পা মৃদু কম্পনে কাঁপতে শুরু করে। রাগ, ক্ষোভ কিংবা অসহায় বোধ সবই হচ্ছে মিশ্রভাবে। তবুও সে চাইছে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার। এরই মধ্যে তাদের হাসাহাসি বন্ধ হলে আরও এক ছেলে বিস্তৃত বাঁকা হেসে বলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আগাগোড়া সব দিক থেকেই পারফেক্ট। তবে নিয়মকানুনগুলো যত দ্রুত পারো শিখে নিও। এর পরের বার থেকে সিনিয়রদের দেখলে বড় করে সালাম দেবে। আর যতক্ষণ না সিনিয়র ভাই বোন আসা যাওয়ার পারমিশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এক পাও নড়বে না। ছেলেটির কথা শেষ হতেই আরও এক মেয়ে এসে তার উদ্দেশ্যে বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর ধরলে আর বাঁচতে পারবি না। মোটামুটি আরও কিছু টুকটাক অপ্রয়োজনীয় বিরক্তিকর কথাবার্তা শেষে তারা তৃতিকার কাছ থেকে সরে যায়। কিন্তু যাওয়ার আগে পানিশমেন্ট স্বরূপ কয়েকটা নোট খাতা ধরিয়ে দিয়ে যায় এবং তৃতিকাকে বলা হয় এই সবগুলো নোট তাদের ফাঁকা খাতায় তুলে লিখে দিতে হবে। আর এই জন্য সময় দেওয়া হয় মাত্র 2 দিন। এবং শেষ বেলায় তাদের মধ্যে একজন হুমকি স্বরূপ তৃতিকার উদ্দেশ্যে বলে, এই 2 দিনের মধ্যে যদি কাজ না হয় তবে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিও। দিনের সূচনা যে এমন কিছু দিয়ে হবে তা তৃতিকার জানা ছিল না। ভার্সিটির এসব ঘটনা ভাবতে ভাবতেই সে নিষ্পেহে অফিসে প্রবেশ করে। তৃতিকা গিয়ে নিজের ডেস্কে বসে। তার শিফটের মানুষ কেবল আসতে শুরু করেছে। সে বাড়ি না গিয়ে সোজা এখানে আসে বিধায় সবার চেয়ে যেন সেই এগিয়ে রয়েছে। অফিসে এখন লাঞ্চ টাইম চলছে। যারা ফুল টাইম জব করে তারা এখন নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। তৃতিকার আশেপাশে আপাতত তেমন কেউই আসেনি। দুপুরে বাড়িতে যেতে পারবি না বিধায় আগে বাড়ি হতে খাবার নিয়ে এসেছে। খানিকটা খিদে পেলেও কেমন যেন এক দ্বিধাবোধ কাজ করছে নিজের মাঝে। তৃতিকা নিজের হাত পরিষ্কার করে এসে নিজের লাঞ্চ বক্সটা খুলে ডেস্কের উপরে রেখে খেতে বসলো। দুপুরের খাবারে খানিকটা ভাত, ডিম সিদ্ধ আর ডাল নিয়ে এসেছে। তবে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে নিজের মাঝে। হয়তোবা এত বড় অফিসে আজকালকার যুগে এসে এমন লাঞ্চ নিয়ে আসা, লোকে কি বলবে বা ভাববে সে চিন্তায়। যার ফলে সে চাইল সবার আসার আগে দ্রুত খাবারটা শেষ করতে। এই ভাবনায় সে খানিকটা তাড়াহুড়ো করেই নিজের খাবার খেতে লাগলো। কিন্তু খাবারের মাঝ পর্যায়ে এসে হঠাৎ যারা সহ আরও কিছু জন অফিসে প্রবেশ করে। যারার পাশাপাশি আরও একটা মেয়ে এসে তৃতিকার দুপাশে নিজেদের ডেস্কে বসে পড়ে। এরই মধ্যে যারার নজর তৃতিকার দিকে পড়তেই সে অনেকটা বিস্ময়ের স্বরে বলে ওঠে, সিরিয়াসলি তুমি এই অফিসের লাঞ্চে এইসব ভাত ডাল খাবার খাচ্ছ? নিমেষেই তৃতিকার হাত থেমে যায় আর তার খাওয়া হয়ে ওঠে না। সে সংকোচে মাথা নিচু করে ঠোঁট চেপে বসে থাকে। ওদিকে যারার উচ্চস্বরে আশেপাশে কয়েকজন ইতিমধ্যে তার দিকে ঘুরে ফিরে তাকিয়ে রয়েছে। এতে তৃতিকার অস্বস্তি বোধ যেন আরও বেড়ে যায়। যারার পাশাপাশি আরও একটা মেয়ে তৃতিকার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। তৃতিকা কিছুই বলছে না। সে নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টায়। ওদিকে যারা থামল না। সে খানিকটা তাচ্ছিল ও রং তামাশার সহিত হেসে হেসে বলে, আমি গতকালই বুঝে গিয়েছিলাম তুমি হয়তো তেমন। আমি বলতে চাচ্ছি যে তুমি যে এত বেশি গরিব তা বুঝতে পারিনি। দেখো তোমার লাঞ্চ বক্সটাও কেমন। এটা কি টিন বা অন্য কিছু? এমন জং ধরা পুরনো কেন? ইয়ো, একে তো উল্টাপাল্টা কথা বলছে। একই সাথে আবার তৃতিকার লাঞ্চ বক্সটা নিয়ে নিজের 2 আঙুলের সহিত ঘৃণাবোধ ও সংকোচের সাথে এলোমেলো করে ছুঁয়ে দিচ্ছে। এদিকে তৃতিকা যেন এবার আর সহ্য করতে পারল না। যারার কথা শেষ হতে না হতেই তৃতিকা তার হাতটা বাম হাত দিয়ে খপ করে শক্ত হাতে ধরে ফেলল। অতঃপর গলার স্বর দৃঢ় করে যারার দিকে চোখ রাঙিয়ে ওরা, হ্যাঁ, আমি অনেক গরিব, তাই আমার যা সামর্থ্য আমি তাই নিয়ে এসেছি লাঞ্চে।
আর আমার মতে কোনো বহিরাগত ব্যক্তির এ নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। আচমকা তৃতিকার এখন অভিব্যক্তি পরিবর্তনে যারা কিছুটা ঘাবড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে হেসে বলে, আরে তুমি তো দেখছি রেগে যাচ্ছ। না, আমি মোটেও রেগে যাইনি, কেননা আমি রাগলেও তা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই রয়েছে। বিশেষ কোনো ব্যক্তি ব্যতীত আমি সাধারণ মানুষের সামনে নিজের এই ব্যক্তিত্বকে উন্মোচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আশা করি বুঝতে পেরেছ। এই বলে তৃতিকা তার হাতটা এক প্রকার নিঃশব্দে ছুঁড়ে দূরে সরায়। জড়ো এবার আরও বেশি ভড়কে যায়। সে ইতস্তত ভঙ্গিতে খানিকটা রাগের সহিতই চারপাশটা দেখে। সকলে তাকিয়ে রয়েছে তার দিকে। আরও লোকজন আসায় তারাও এখন তাদের দিকে চেয়ে। তৃতিকার নজর সেসব দিকে না রইলেও যারা দাঁড়িয়ে থাকা অনেকেই তাকে কৌতূহলবশত দেখছে। এর মধ্যে যারা রাগের বশে কিছু একটা করার জন্য উদ্বিগ্ন হয়। তবে তার পূর্বেই তার নজর পড়ে খানিকটা দূরে নিজের রুম থেকে বেরিয়ে কোনো এক গন্তব্যে হেঁটে চলেছে আধির রায়ান চৌধুরী। তার তীক্ষ্ণ নজর, গম্ভীর অভিব্যক্তি সবাই তার সম্মুখের দিকে। আশেপাশে কি হচ্ছে তার কোনো কিছুই যেন তার দেখার বিষয় নয়। সবাই যেন তার কাছে তুচ্ছ। এদিকে স্বয়ং অফিসের সিওকে দেখে যারা কিছুটা ঘাবড়ে যায়। একই সাথে তার মাথায় এসব পরিকল্পনাও তৈরি হয়। এখন সবার সামনে ভালো সেজে তৃতিকাকে কিছু না বললেও তৃতিকাকে সহজে ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি সে নয়। অফিসের সিও আধির রায়ান চৌধুরী তৃতিকাকে ডেকেছে। অবশ্য সেটা অফিসের কোনো বিষয় সম্পর্কিত, যার ফলে তৃতিকাও আর দেরি না করে তার রুমে ছুটে গিয়েছে। আজকের মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সকাল থেকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সব মিলিয়ে মন মেজাজ তার বিষিয়ে রয়েছে। মে আই কাম ইন স্যার? দরজা ঢেলে শুরুতেই তৃতিকা ভেতরে আসার পারমিশন চেয়ে নেয়। গতবারের মতো আজও কোনো ভুল হোক আর তাকে কথা শুনতে হোক তা সে চায় না। ওদিকে তৃতিকার কথা শুনে তার দিকে না তাকিয়ে আধির গম্ভীর স্বরে বলে, ইয়েস কাম ইন। তৃতিকা ভারী শ্বাস ফেলে দরজাটা চাপিয়ে দেয়, সামনের দিকে এগিয়ে যায়। আধির মনোযোগ সহকারে কিছু ফাইল চেক করছে। তবে তৃতিকার ডেস্কের কাছে এগিয়ে যেতেই আধির গম্ভীর স্বরে বলে, মিস তৃতিকা, কাজ কেমন হচ্ছে? আচমকে এই প্রশ্নে জিজ্ঞেস করায় তৃতিকা খানিকটা ইতস্তত স্বরেই বলে, জি ভালো। এবার আধির মাথা তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে আওড়ায়, শুধুই ভালো? এটা শুধু তৃতিকার যেন কিছুটা ঘাবড়ে যায়। এর চেয়ে বেশি কিছু কি তার বলার ছিল? আরও কি ভুল কিছু বলে ফেলেছে সে? না মানে, তৃতিকার কথা শুরু হওয়ার পূর্বে আধির তাকে থামিয়ে দিয়ে বলে, দিন ফাইলগুলো দিন। তৃতিকা আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কিসের ফাইল চাইছে এই আধির রায়ান চৌধুরী? তাকে তো শুধু বলা হয়েছিল আধির স্যার নাকি তাকে ডেকে পাঠিয়েছে। এর চেয়ে বেশি কিছু তো পিয়ন তাকে বলেনি। এদিকে তৃতিকাকে এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আধির খানিকটা ভ্রুকুচকে বলে ওঠে, কি হলো, আপনি কি? এরই মাঝে আধির খেয়াল করতেই দেখে তৃতিকা তার সঙ্গে করে কিছু আনেনি, যা দেখে সে নিমিষেই যেন বিস্মিত হয় এবং সন্ধিয়ান স্বরে আওড়ায়, আপনাকে যে রিপোর্টগুলো রেডি করতে বলা হয়েছিল ওগুলো আপনি করেননি। এবার যেন তৃতিকার হুঁশ ফেরে। তবে কিছুটা আশ্চর্য হয়, কেননা গতকাল তাকে অনেকগুলো রিপোর্ট কালেক্ট করা সহ আরও কিছু কাজ দেওয়া হয়েছিল। কাজের পরিধি এতটাই ছিল যে সে ভেবেছে এসব করার জন্য সে যথেষ্ট সময়ও পাবে, কেননা আলাদাভাবে কেউ সময়সীমা সম্পর্কে কিছু বলেনি তাকে। কিন্তু এখন আধিরের কথা শুনে মনে হচ্ছে সে তার কাছে ওই রিপোর্টগুলোর ফাইলই চাইছে, এবং তা এই মুহূর্তে। কি আশ্চর্য, এই মুহূর্তে সে এতগুলো রিপোর্টের ফাইল কোথায় পাবে? সে তো এখন পর্যন্ত কিছুই করেনি সেভাবে। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? তৃতিকা এবার সত্যি অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, স্যার আমি তো ভেবেছিলাম। এবার তৃতিকার কথা শুরু হবার পূর্বেই আধির রায়ান গম্ভীর স্বরে বলে ওঠে, কি ভেবেছিলেন আপনি? মাত্রই ওই কয়েকটা রিপোর্টের ফাইল তৈরি আমি আপনাকে সারা মাস ধরে করতে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আপনি খালি হাতে আমার কেবিনে এসেছেন কোন সেন্সে? নিশ্চয়ই আমি আপনাকে আমার সাথে গল্প করার জন্য ডাকিনি। সরি স্যার, আমার বুঝতে। হোয়াট সরি? আমি একদিনেই বলে দিয়েছি আমার এখানে সরি বলতে কোনো শব্দ গ্রহণযোগ্য নয়। কাজ করতে হলে ঠিকমতো করবেন, নয়তো রিজাইন লেটারটা দিয়ে সুন্দর মতো চলে যাবেন। তৃতিকার যেন আর কিছুই বলার সুযোগ হলো না। সে চুপচাপ এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। এইদিকে তৃতিকাকে কিছুটা সময় তীক্ষ্ণ গম্ভীর চাহনিত পর্যবেক্ষণের পর আদির ভারী শ্বাস ফেলে বলল, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর আমি একটা কথাও বলবো না। বিশেষ বিবেচনায় আপনাকে কাজের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, তবে আপনি যদি তার যথার্থ ব্যবহার করতে না পারেন তবে আপনাকে এই অফিসের কোনো প্রয়োজন নেই, কেননা আপনার এত সব খামখেয়ালি কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় মিস তৃতিকা। জি স্যার। তৃতিকা বাধ্য হয়েই শেষমেশ এইটুকু আউড়িয়ে নিজের
কে শান্ত রাখে। একই সাথে নিজের খামখেয়ালিতে বিরক্ত হয়ে মুখ চোয়াল শক্ত করে নিজেকে নানান কথা বকতে শুরু করে। সম্মুখে আধির তার নিজের ল্যাপটপের গাম্ভীর্যের সহিত কাজ করে চলেছে, আর তিতিকা ঠিক একই ডেস্কে ভিজিটর চেয়ারে বসে নিজের কাজ করছে। মুহূর্তটা বেশ অপ্রস্তুতকর। বদ্ধ রুমে দুই মানব নিজেদের কাজে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। মূলত তৃতিকার আর সুযোগ হয়নি এই আধির রায়ান চৌধুরী ওরফে তার বিশেষ নামপ্রাপ্ত মিস্টার খারুস হতে মুক্তি পাওয়া। ফাইল তৈরি হয় না বিধায় আধিরের করা নির্দেশ মোতাবেক এখন তৃতিকাকে তার কেবিনে, তার ডেস্কেই, এমনকি স্বয়ং আধির রায়ান চৌধুরীর সামনে বসেই কাজ করতে হচ্ছে। কেননা সম্পূর্ণ কাজ শেষ না হওয়া অবধি এখান থেকে বের না হওয়ার করার নির্দেশ দিয়েছে আধির। সব মিলিয়ে তৃতিকা তার রাগ, ক্ষোভ কিংবা বিরক্তির পর্যায়সীমাকে অতিক্রম করে ফেলেছে। এই কড়া বদমেজাজি গম্ভীর স্বভাবের আধির রায়ানকে তার দুচক্ষে সহ্য হচ্ছে না। মানলাম সে তার বস, কিন্তু এ কেমন তার ব্যবহার? পাওয়ার থাকলেও কেন কাউকে এতটাই রুক্ষ হতে হবে? এসব ভাবতে ভাবতেই তৃতিকা বিরক্তির চাহনিতে দাঁতে দাঁত চেপে আর চোখে আধিরকে দেখছিল। একই সাথে মনে মনে বিড়বিড় করে আওড়ায় খারুস একটা। আর ঠিক তৎক্ষণাৎ আধির তার ল্যাপটপ হতে মাথা তুলে তৃতিকার দিকে তাকায়। নিমিষেই দুজনের চোখে চোখ পড়ে যায়। আকস্মাৎ এই ঘটনায় তৃতিকা ভড়কে গিয়ে কেঁদে ফেলবে এমন দশা। কিন্তু আধিরের এমন শান্ত তীক্ষ্ণ দৃষ্টি হতে পালানো তার সম্ভব হচ্ছে না। যেন চাহনিতেই সে তাকে কাছে গিলে খাবে। তৃতিকা কিঞ্চিত ঢোক গিলে চোখ নামিয়ে নিতে নিতেই আধির কিঞ্চিত বাঁকা হেসে বলে, আই নো, আই অ্যাম লুকিং টু গুড। আজ পর্যন্ত যত মেয়েই সুযোগ হয়েছে আমাকে সামনাসামনি হতে দেখার, তারা ঠিক এইভাবেই হ্যাবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেছে আমায়, যা নিতান্তই বিরক্তিকর। কিন্তু আমি কখনো প্রত্যাশা করি না আপনার মতো ব্যক্তিত্বের কোনো মানুষ আমাকে ঠিক একই নজরে দেখুক। আচমকা এই সকল কথা শুনে তৃতিকা যেন সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে বিস্ময়ের সহিত আধিরের দিকে চেয়ে থাকে। এই আধির এসব কথার দ্বারা কি বোঝাতে চাইছে? সে বাকি মেয়েদের মতো তাকিয়েছি, এ লোকের শখ কত। বাকি মেয়েদের অকালে বিবেক বুদ্ধির লোপ পেয়েছে বিধায় তারাও এমন একই দশা হয়েছে। অসম্ভব। এসব ভাবতে ভাবতে তৃতিকা তৎক্ষণাৎ মনে মনে আওড়ায়, এ লোকের সমস্যা কি? সে কি ভাবছে? এর মতো বুইড়া বেটাকে কিনা আমি উল্টাপাল্টা নজরে দেখব? কি চিন্তা ভাবনা এনার! কি হলো? এখনই একই খেয়ালে পড়ে আছেন? পুনরায় আধিরের কথায় তৃতিকার ধ্যান ভাঙে। মনে মনে এই কথা বললেও পরিস্থিতি সামাল দিতে সে নমনীয় স্বরে আওড়ায়, আমি মোটেও আপনাকেও সব উল্টাপাল্টা নজরে দেখছিলাম না। হুট করে শুধু চোখে চোখ পড়ে গিয়েছে। আধির তীক্ষ্ণ নজরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুচকি হাসে এবং পরক্ষণেই বলতে শুরু করে, ইটস ওকে, আই নো। এখন যান গিয়ে আমার জন্য কফি বানিয়ে আনুন। আচমকাহীন কথা শুনে তৃতিকা বিষম খায়। কপাল কুঁচকে বলে, কি? আধির খানিকটা বিরক্তি গম্ভীর স্বরে আওড়ায়, আপনাকে কফি বানিয়ে আনতে বলেছি, ওখানে সব কিছু রাখা রয়েছে। দূরে থাকা একটা টেবিলের দিকে ইশারা করে। আধির তার নিজের কাজে আবারও মনোযোগী হয়। এদিকে ইতস্তভাবে তৃতিকা উঠে দাঁড়িয়ে সেই টেবিলের দিকে এগিয়ে যায়। বুঝতে পারছে না এটা সে কিসের চাকরি করতে এলো। সে সেই খারুসটার জন্য কফি বানাতে হচ্ছে। মন তো বলছে এই অফিসে আসার পর থেকেই তার জীবনে যত সমস্যা শুরু হয়েছে। তৃতিকা টেবিলের কাছে এসে দেখে এখানে কফি মেশিন হতে কফি বানানোর যাবতীয় জিনিসপত্র রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এ লোক নিয়মিত কফি খায়। কিন্তু তৃতিকা কফি সম্পর্কে জানলেও এটা বানানোর কোনো পদ্ধতি সম্পর্কে সে অবগত নয়। এছাড়া এটা কখনো খাওয়ার সুযোগও তার হয়নি। আর এদিকে এত সব যন্ত্র জিনিসপত্র দেখে তার মাথা ঘুরতে শুরু করলো। ভাবতে লাগলো, না জানি এটা বানাতে কত কিছু করতে হবে, অথচ সে তো কিছুই জানে না। তৃতিকা একটা কাপ আর কফির বয়ামটা হাতে নিয়ে উল্টাপাল্টা করে তা দেখতে লাগলো। পরক্ষণেই আবার পেছন ফিরে এক পলক দেখে নেয় আধিরকে। সে তো তার কাজে ব্যস্ত, কিন্তু তৃতিকা কি করবে তাই বুঝতে পারছে না। এবার তৃতিকা বাধ্য হয়ে পেছনে ফিরে আধিরের উদ্দেশ্যে বলে ওঠে, শুনছেন? এটুকু বলতে না বলতেই তৃতিকা থমকে যায়। এটা সে কিভাবে কথা বলছে? হ্যাঁ, সে আধির রায়ানকে পছন্দ করে না, কিন্তু অফিসে এভাবে এক অর্ধপরিচিত লোককে কিভাবে সে এমন সম্বোধন করে ডাকছে? তৃতিকা নিজের উপর বিরক্ত হয়। তবে সে নিজেকে সামলে নিয়ে কিছু বলে ওঠার পূর্বেই আধির ভ্রুকুঁচকে তৃতিকার দিকে তাকায়। মুহূর্তেই তৃতিকা ঘাবড়ে যায়। প্রতিবার এ কেমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আধিরের চাহনি হতে পালানোর মতো সুযোগ যে তৃতিকার নেই। সে কোনো মতে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়, স্যার, বলছিলাম এটা কিভাবে বানায়? তৃতিকার কথা শুনে আধির কিছুটা অবাক হয় এবং সে গম্ভীর স্বরে বলে ওঠে, আপনি কফি বানাতে পারেন না? তৃতিকা নিষ্পেহে জবাব দেয়, না, এত সব জিনিস দেখে কিছুই বুঝতে পারছি না। আধির রায়ান কিছু একটা ভেবে নিয়ে বলে, ওখানে দেখুন গরম পানি রয়েছে, আপনি জাস্ট পানির সাথে কফি মিক্স করে নিয়ে আসুন, আপাতত আর কিছুই করতে হবে না। এই বলে সে আবারও তার কাজে মনোযোগী হয়।
এদিকে তৃতিকার তার কথা মতো গরম পানিতে বেশ খানিক কফি পাউডার মিশিয়ে নেয়। তবে মুহূর্তে তার কিছু একটা মনে পড়তে সে বলে, আপনার এখানে তো চিনি নেই, চিনি ছাড়া খাবেন কিভাবে এটা? নিমেষে আধিরের মুখ তুলে তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, আপনাকে চিনি দিতে কে বলেছে? চিনি ছাড়া খাবেন নাকি আপনি? জি, আপনি ওভাবেই নিয়ে আসুন। তৃতিকার এহেন কথাবার্তা আধির ভারী শ্বাস ফেলে। সে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি বিরক্তও বটে। এদিকে তৃতিকা মনে মনে বিরক্ত স্বরে আওড়ায়, বেটা চিনি ছাড়া চা কফি খাওয়া লোক, এই জন্যই তো মুখ দিয়ে মধু ঝরে না। মধু ঝরবে কি করে? এই খচ্চর খারসটা মুখে তো শুধু বিষ আর বিষ। তৃতিকা আর একটু দেরি না করে সরাসরি কফির কাপটা নিয়ে আধিরের কাছে আসে। তার ডেস্কের ওপর কাপটা রেখে তার দিকে খানিকটা এগিয়ে দেয়। তারপর সে নিজের সিটে বসে আবারও কাজ শুরু করে। এদিকে আধির তৃতিকার বানানো কফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে কিছুক্ষণ কুচকুচে কালো কফি মিশ্রণের দিকে তাকিয়ে থাকার পর দীর্ঘ ভারী শ্বাস ফেলে। কফির মিশ্রণ দেখেই বোঝা যাচ্ছে এতে কফির পরিমাণ অনেক বেশি। এটা তৃতিকা ইচ্ছে করে করেছে নাকি অবুঝ মনেই তা আধিরের বোধগম্য নয়। সে ভারী শ্বাস ফেলে বলে, তৃতিকার উদ্দেশ্যে বলে, মিস তৃতিকা। আধিরের কথায় তৃতিকা মাথা উঁচিয়ে তার দিকে তাকায় এবং স্বাভাবিকভাবে বলে, জি স্যার। আধির কফির মিশ্রণের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে, আপনি কফি খান না? তৃতিকা কিছুটা ইতস্তত স্বরে বলে, না স্যার, আমি কখনো কফি খাইনি। তৃতিকার এহেন কথায় আধির খানিকটা অবাক স্বরে বলল, কখনো খাননি? তৃতিকা নিষ্পৃহ মাথা নেড়ে বোঝায়, না, সে কখনো কফি খায়নি। এদিকে অধীর কী যেন ভেবে নিয়ে কফির কাপটা তৃতিকার দিকে আলতো হাতে ঠেলে দেয় এবং গম্ভীর স্বরে বলে, নিন, এবার খান। আকস্মাৎ আধিরের এহেন পদক্ষেপে তৃতিকা চমকায়। সে ইতস্তত ভঙ্গিতে আধিরের দিকে তাকাতেই আধির স্বাভাবিক স্বরে আবারও বলে, নিন, খেয়ে দেখুন কেমন বানিয়েছেন নিজের কফি। তৃতিকা বুঝে উঠতে পারছে না এখন তার কি করা উচিত। এদিকে আধিরের নিজের মতো বলে নিয়ে আবারও তার কাজে মনোযোগী হয়েছে। তৃতিকা খানিকটা সময় ভাবনা চিন্তার পর কফির কাপটা আলতোভাবে নিজের কাছে টেনে নেয়। কিছুটা সংকোচ বোধ হতেই কফির কাপটা ঠোঁট অবধি ছোঁয়, কিন্তু এক ঢোক গিলতেই যেন তার সমস্ত দেহ রুহ অবধি কফির তেতো স্বাদে বিষিয়ে ওঠে। তৃতিকার চোখ মুখ কুঁচকে বেখেয়ালিতে ঠাস করে কফির কাপটা ডেস্কে রাখে। অল্পের জন্য কফি ডেস্কের উপরে থাকা কাগজের উপর না পড়লেও তৃতিকার চোখ মুখ কুঁচকানো অভিব্যক্তিতে আধির গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঠোঁট চেপে কিঞ্চিত হেসে ফেলে। এদিকে চোখ মুখ কুচকানো অবস্থাতেই তৃতিকা প্রচণ্ড বিরক্তির সাথে বলে উঠেছি, জঘন্য, এটা কি জিনিস? এত বিদঘটে কোনো কেন এর স্বাদ? বাক থু। তৃতিকার এহেন অভিব্যক্তিতে গম্ভীর আধির রায়ান আকস্মিক শব্দ করেই হেসে ফেলে। অন্যদিকে তৃতিকার চোখ মুখ স্বাভাবিক করে আধিরকে এভাবে হাসতে দেখে রেগে মেগে সোজা বোম হয়ে যায়। মুখে কিছু না বললেও মনে মনে প্রচণ্ড রাগ বিরক্তির সাথে আওড়ায়, অসভ্য বজ্জাত বেটা, শালা খারুস, এটা ইচ্ছে করে করেছে। কেমন অসভ্যের মতো করে হাসছে। খোদা, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? এই বুড়ো বজ্জাত খারুস তো আমার জীবনটাই শেষ করে দেবে।